তুমি কি জানো সরকার প্রতি মাসে তোমাকে যে 3,000 টাকা দিচ্ছে সে টাকা সরকারের প্ল্যান মাফিক আবার আম্বানি আডানির কাছে চলে যাচ্ছে। তুমি কিন্তু ধনী ব্যক্তি হতে পারছো না, আম্বানি আডানি হচ্ছে সরকারি সাহায্যে ধনী। সরকারি সাহায্য তুমি পাচ্ছ, কিন্তু ধনী ব্যক্তি হচ্ছে আডানি এবং আম্বানি। আজকের ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে দেখো, কিভাবে সরকারি যে সাহায্যগুলি তুমি পাচ্ছ, ভাবছো সরকার তোমাকে সাহায্য করছে, আদেও সরকার তোমাকে সাহায্য করছে না। বড় বড় পুঁজিবাদী পরিবারগুলো, শিল্পপতিরা তারা লাভবান হচ্ছে তোমাকে যে সরকার সাহায্যটা দিচ্ছে সেই সাহায্যের টাকাটা দিয়ে। আর তুমি ভাবছো সরকার আমাকে অনেক অনেক সাহায্য করে দিচ্ছে, আর তুমি কি ভাবে তাদের কাছে, তোমার কাছে টাকাটা তাদের কাছে পৌঁছে দিচ্ছ। মানে তোমার কাছে যে টাকাটা আসছে সরকার থেকে সেই টাকাটা তুমি নিজে হাতে তাদেরকে দিচ্ছ। আম্বানি আডানি বা বড় বড় শিল্পপতিদের হাতে তুমি নিজে টাকাটা দিচ্ছ। কিভাবে দিচ্ছ আর সেই টাকাটাকে কিভাবে তুমি তোমার কাছে রাখতে পারবে সেই বিষয়ে আজকে কথা বলবো। দেখো, টাকা খরচ করার অনেক জায়গা রয়েছে বা অনেক উপায় রয়েছে। টাকা যে কোনোভাবে যে কেউ জুয়া খেলেও উড়াতে পারে, কেউ অন্যান্য ভালো কাজ করেও টাকা খরচ করতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষকে দেখা যায় তারা এমন জায়গায় টাকাটা খরচা করে যেখানে কারোর কোনো লাভ হয় না। তো আমি 8টা পয়েন্ট নিয়ে কথা বলবো, কি উপায়ে টাকাটা বেশি পরিমাণে মানুষে খরচ করে। এই কদিন ধরে আমি লক্ষ্য করলাম আমার পাশের গ্রাম গনগনিতে ওদের একটা অনুষ্ঠান ছিল। তো ওদের ওখানে অনুষ্ঠান হলে একদিন থেকে 2 দিন 3 দিন পর্যন্ত মাইক বাজে। 1 নম্বর পয়েন্ট, একদিনের কাজ, একদিনের অনুষ্ঠান, তারপরে ওরা এক্সট্রা টাকা দিয়ে 2 দিন 3 দিন করে মাইক সেটটা রেখে দেয়, ফুর্তি আনন্দ করে, আর ভাড়াও দেয়। মাইক সেটের যে ভাড়াটা সেটা মাইক দেয়। আর পুজো পার্বণ, বিয়ে বাড়ি অনুষ্ঠান বড় বড় লাউড স্পিকারে মাইক নিয়ে চলে আসছে, যেটাতে শব্দ দূষণ তো হয়, তার পাশাপাশি ভাড়াটাও কিন্তু বেশি দিতে হয়, কারেন্ট বিল বেশি হয়। সব রকম দিকে ভেবে দেখতে গেলে একটা ছোট্ট খাট্ট অনুষ্ঠান করলেও অনেক বাড়িতে রয়েছে তারা ঢাকঢোল পিটিয়ে দেখানোর চেষ্টা করে, মাইক টাইক বাজনা ভাড়া করে নিয়ে চলে আসে। গরিব মানুষের সবথেকে বড় দুর্বলতা যেটা বলা যায় ইএমআই বা লোন, আমরা সহজ ভাষায় যেটা বলি। আমি দেখেছি স্বনির্ভর গোষ্ঠী বলো না কেন বা বন্ধনের থেকে লোন নিয়ে অনেকে দামি মোবাইল, টিভি, ফ্রিজ, একটা ভালো মোটর বাইক মানে মোটর সাইকেল এই সমস্ত কিনে খুব দেখায় মানুষকে যে আমি এটা কিনেছি, কিন্তু লোনটা শোধ করতে তাকে কষ্ট পেতে হয়, তাকে কতখানি পরিশ্রম করতে হয়, কতখানি সময় দিয়ে খাটতে হয়। যে টাকাটা সে এখান থেকে পাবে সেই টাকাটা লোন দিতে দিতেই তার ফুরিয়ে যাবে, তার কিন্তু সঞ্চয় হবে না। আর যে সমস্ত লাক্সারি জিনিসগুলো আমরা কিনে থাকি সেখানে এক্সট্রা খরচা আরও বেড়ে যায়। শুধুমাত্র লোককে দেখানোর জন্য আমরা দামি দামি জিনিস কিনি, যে আমার কাছে এটা আছে, আমি এটা নিয়েছি, দেখ। কিছুদিন সেই জিনিসটা বেশ মজা দেয়, ভালো লাগে, কিন্তু যখন আমাদের মাথার উপর চলতে থাকে একটা লোন, একটা জিনিসের ইএমআই, তখন আমরা বুঝতে পারি যে আমরা কত বড় ভুল করেছি, কিন্তু তখন সেই মুহূর্তে ভুলটা শুধরানোর আর কোনো পথ থাকে না। আমার 3 নম্বর পয়েন্ট যেটা হলো মনোহারি বা কসমেটিক্স। অনেক মেয়ের স্বভাব রয়েছে মার্কেটে গেলেই সাজগোজের এটা ওটা জিনিস কেনে বা দামি কসমেটিক্স কেনে, আর্টিফিশিয়াল জুয়েলারি কিনে, মানে একটা জিনিস কিনলেই চলে যায়, কিন্তু এক্সট্রা অনেক সাজগোজের জিনিস বাড়িতে থাকে। তখন দেখা যায় সেগুলো আমাদের কিন্তু অ্যাসেট হয় না, আমরা অহেতু আমাদের দরকার নেই। কিছু কিছু সময় দেখা যায় আমরা একটা মাথার ক্লিপ কিনেছি, হয়তো সারা জীবনে ওই 20 টাকা দিয়ে যে ক্লিপটা কিনেছি ওই 20 টাকার ক্লিপটা আমি ব্যবহার করলাম না, বাড়িতে নিয়ে আসার পর দেখা যায় যে পছন্দই ঠিক মতো হয়নি। এরকম অনেক জিনিস কেনা হয়েছে, আমি নিজে কিনেছি। তাই বলছি, তাই মনোহারি দোকানে গেলে আমাদের মনটা, মেয়েদের বিশেষ করে মনে হয় যে এটা কিনি ওটা কিনি, এই গলার সেটটা কিনি, তারপর দেখা যায় কিছুদিন পরি বা কোনো সময় সেই জিনিসটা ব্যবহার পর্যন্ত করি না, পড়ে থাকে, টাকাটা কিন্তু আমাদের জলে যায়। আমার 4 নম্বর পয়েন্ট হলো বাইরের খাবার। হ্যাঁ, এখানে শুনে অনেকের রাগ হতে পারে যে বাইরের খাবারটাও খেতে বারণ করছো। হ্যাঁ, বারণ করছি। বাইরের খাবার, ফুচকা, চাউমিন, এগরোল, মোমো, বিরিয়ানি, নানা রকমের খাবার আমরা খাই, সেখানে বাড়ির তৈরির থেকে অনেক বেশি টাকা খরচ হয়, প্লাস আমাদের শরীরটাও খারাপ হয়। সেগুলো কিন্তু একদমই হেলদি নয়, তারপরেও আমাদের লোভ লালসা এতটাই বেশি যে আমরা বাইরের খাবারগুলো খাই, সেখানে এক্সট্রা বেশি টাকা লাগে। কারণ একটা খাবার তুমি বাড়িতে বানালে, একটা এগরোল বানাবে, সেখানে বাড়িতে বানিয়ে নিতে পারলে তোমার 20 টাকায় হয়ে যাবে, সেখানে একটা এগরোল কিনতে গেলে 40 টাকা কি 50 টাকা লেগে যায়।
ওই টাকায় কিন্তু বাড়ির সবার খাওয়া হয়ে যায়। তুমি দুজন যদি মার্কেট এরিয়ায় বেড়াতে যাও, সেখানে যে দুজনে খাবারটা কিনে খাবে, বাড়িতে যদি একই টাকা খরচা করে বানাও, দেখবে 5 জনে খাবারটা খাচ্ছ। এটাই আমার 5 নম্বর পয়েন্ট হলো অতিরিক্ত ডেটা রিচার্জ। আমরা 300 টাকা রিচার্জ করি, 350 টাকাও রিচার্জ করি, তারপরেও আমাদের নেটে কুলোচ্ছে না। এক্সট্রা ডেটা রিচার্জ করছি 20 টাকা 30 টাকা, সেখানে আরও খরচ বেড়ে যাচ্ছে। একবার ভেবে দেখো যে আমাদের কাছে কতখানি কাজের অভাব বা আমাদের কাছে কতখানি অফুরন্ত সময় আমরা সোশ্যাল মিডিয়া ঘাঁটছি, সেখানে টাকা খরচ করছি, টাকা ইনকাম হচ্ছে না আমাদের, কিন্তু টাকা অনেকটাই খরচ হয়ে যাচ্ছে। অনেকটা সময় হয়তো কেটে যাচ্ছে, আমাদের মনোরঞ্জন হচ্ছে ঠিকই, কিন্তু সেই সময়টা কাজে লাগিয়ে আমরা কিছু করতে পারি। আমরা যতক্ষণ সময়ে অন্যের ভিডিওটা দেখছি, হয়তো সেই টাইমে নিজে একটা ভিডিও ক্রিয়েট করতে পারি। এরকম চিন্তাভাবনা কার কার মনের মধ্যে আসছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু বাড়ির সমস্ত কাজ কর্ম সেরে 9:30টার পর এখন আমি এই ভিডিওটা বানাতে বসেছি, যেটা তোমরা এখন দেখছো। আমার 6 নম্বর পয়েন্ট হলো যত্র বাইক চালিয়ে যাওয়া, মানে মোটর সাইকেল চালিয়ে আমরা যেখানে সেখানে যাই। কারণ আমি গাড়ির কথা বলছি না, আমার ভিডিওটা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা যারা তার থেকেও গরিব মানুষ রয়েছে তাদের জন্য। বেশিরভাগ মানুষের বাড়িতে বাইক রয়েছে, কিন্তু একটা ছোটোখাটো জিনিসের দরকার পড়লে হুট করে বা কোনো কাজ করতে হলে মাঠ ঘাট যাচ্ছে, সেখানেও মোটর সাইকেলটা বের করে নিয়ে যাচ্ছে। সেখানে কিন্তু তেল খরচ হচ্ছে, আমার দিকে পেট্রোল কিনতে হচ্ছে অনেক টাকা দিয়ে, তার দাম কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আমরা চাইলে সাইকেল নিয়েও সেই কাজটা সেরে নিতে পারি, কিন্তু ওই যে যাব না, আমাদের একটা কালচার হয়ে গেছে, কেন গাড়ি থাকতে সাইকেলে যাব। আমাদেরকে নিজেদের মনে হয় যে সাইকেলে গেলে একটু গরিব গরিব লাগে, বাইকে গেলে বা মোটর সাইকেলে গেলে একটু ধনী ব্যক্তি বলে সেই ফিলিংসটা আসে, তাই না? আমার 7 নম্বর পয়েন্ট হলো লোক দেখানো খরচ। জন্মদিন বা বিয়ে বাড়ি, ধরো তোমাকে কেউ নিমন্ত্রণ করে গেছে বাড়িতে এসে জন্মদিনের, সেখানে তুমি ছোটোখাটো কোনো গিফট দিচ্ছ না, বড় সড়ো গিফট দিচ্ছ। কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান রয়েছে, বিয়ে বাড়িতে শুধু আত্মীয়কে গিফট দেয়া, যার বিয়ে তাকে গিফট দেয়া এমনটা নয়। একটা বাড়িতে যদি মেয়ে বউ থাকে, তার জন্যও শাড়ি গয়না কিনতে হয়, তখন কিন্তু আরও এক্সট্রা খরচা চলে যায়। আমরা যদি চাই বিয়ে বাড়িতে যে আমাদেরকে নিমন্ত্রণ করে গেছে শুধু তার জন্যই উপহার নিয়ে, আমাদের আলমারিতে যে পুরনো শাড়ি আছে বা গয়না আছে সেগুলো দিয়েই অল্টারনেট করে পরে নিয়ে চালিয়ে নিতে পারি। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের সেগুলোতে মনে কুলোয় না, আমরা আবার নিজেদের জন্যও নতুন জিনিস কেনার চেষ্টা করে থাকি। আর বিশেষ করে বিয়ে বাড়ি, ভোজনা, অন্নপ্রাশন বলো, যাই বলো না কেন, যে কোনো অনুষ্ঠানে আমরা অনেক আত্মীয় স্বজনকে ডাকি, কিন্তু দরকারের সময় আমাদের টাকাই একমাত্র কাজে আসে যখন আমরা অসুবিধার মধ্যে পড়ি। কিন্তু আমরা যে এত আত্মীয় স্বজনকে ডেকে খাওয়াই, হই হুল্লোড় করি, আনন্দ করি, আদেও কিন্তু তারা সেই দরকারের সময় আমাদের সাথে থাকে না বা পাশে থাকে না। কাউকে যদি 5,000 টাকা আমরা খুঁজি না, তখন দেখা যায় সেই 5,000 টাকা তো দেবেই না, সে আমাদের ফোনটা পর্যন্ত ধরবে না, পাছে যদি আমরা তার কাছ থেকে টাকা চাই। কিন্তু এক সময় দেখা যায় তুমি বিয়ে বাড়ির কোনো বড় অনুষ্ঠান করেছো, তাদেরকে ডেকে খুব খাতির করেছো, ডেকে নিয়ে এসে খুব আদর আপ্যায়ন করেছো তোমার বিয়ে বাড়িতে, কিন্তু তোমার প্রয়োজনে কিন্তু তারা থাকবে না। তাই বলছি টাকা সঞ্চয় করো, আর কোনটা ভালো কোনটা খারাপ নিজেদের বোঝার আমাদের প্রত্যেকের ক্ষমতা রয়েছে। তাই টাকা হয়তো জীবনের সব কিছু নয়, কিন্তু টাকা ছাড়া জীবনটা অচল। টাকা থাকলে তুমি জীবনের লাক্সারি লাইফস্টাইল মেনটেন করতে পারবে, যেটা চাইবে সেটা কিনতে পারবে, কিন্তু টাকা যদি না থাকে তোমাকে কেউ চিনবে না, এটাই বাস্তব। আমার 8 নম্বর পয়েন্ট হলো অপ্রয়োজনীয় পোশাক। এই যে সামনে দুর্গাপূজা আসছে, তখন কি করবে অনেকেই অনেক অনেক দামি দামি জামা কাপড় কিনবে, কেউ 5,000 টাকার শাড়ি কিনবে, কেউ 4,000 টাকার, কে 8,000 টাকার, সবাই একটা দেখাতে চাইবে আমার শাড়িটা এত দামি। কিন্তু পুজো ফুরিয়ে গেলে সেই শাড়িটাই বড্ড কম দামি হয়ে যায় আমাদের কাছে। আমরা সেই শাড়িটা খুলেও দেখি না যে পুজোর সময় এটা নিয়েছি, আর পরতে ভালো লাগছে না, অত ঝলমলো শাড়িটা আর ভালো লাগছে না। কিন্তু আমরা যদি একটা সিম্পল শাড়ি কিনি, যেখানে সেখানে পরে যেতে পারবো, কিন্তু পুজোর সময় অত টাকা দিয়ে দামি শাড়ি কিনছি একবারও আমরা কিন্তু ভেবে দেখি না। তার পাশাপাশি পুজোর সময় নানা রকমের জুয়েলারি, মেকআপ, এই সমস্ত ব্যাপারগুলো তো আমাদের থাকে। আর বিশেষ করে আমি দেখেছি যারা সেন্সটা থাকে না যে আমি এই শাড়িটা পরেছি, আমাকে কেমন লাগছে, আমার কেমন লুকটা, আমি আশেপাশে দেখেছি তাকে শ্যুট করছে না সেই জামা কাপড়টাতে, অথচ সে অনেক টাকা দিয়ে সেই শাড়িটা বা সেই সালোয়ার স্যুটটা
কাটিয়েছে বা বানিয়েছে, তার গায়ের রঙের সঙ্গে বা তার পোশাকের সঙ্গে তার কালচারের সঙ্গে যাচ্ছে না সেই শাড়িটা, তারপরেও সে পরছে, কারণ ওই শাড়িটা অনেক দামি, অনেকেই পরছে। অনেক সময় ট্রেন্ডিংয়ের একটা ব্যাপার থাকে, তখন মেয়েগুলো লাফিয়ে লাফিয়ে সেই শাড়িটা সেই জামাটা কিনতে যায়, কিন্তু একবার ভাবে না ট্রেন্ড ফুরিয়ে গেলে ওই শাড়িটা পরতে আর আমাকে ভালো লাগবে না, বা পুজো ফুরিয়ে গেলে। আর পুজোর সময় কে কাকে দেখবে, আমাকে কথা বলো তোমরা, যে আমি একটা 5,000 টাকা দিয়ে শাড়ি পরে গেলাম পুজো দেখতে, ঠাকুর দেখতে, আরেকজন গেল 10,000 টাকা দিয়ে শাড়ি পরে, সেই শাড়িটার ভ্যালু কত, কারটা বেশি হবে? 10,000 টাকা শাড়ি যে কিনেছে তার শাড়িটা দেখতে হয়তো আমার থেকে অনেক ভালো হবে, তাহলে তার শাড়িটাই তো মানুষ মনে রাখবে। আর আমি যদি 5,000 টাকার পরে যাই, আমার সব অ্যাভেলেবেল, তাহলে পুজোর সময় যে আমরা পরে যাই শাড়ি গয়না, কেউ কাউকে দেখে না, নিজেরটা নিয়েই ব্যস্ত। তাহলে অত দেখনদারিতে না গিয়ে নিজের মতন করে যতটুকু আমাদের সাধ্য সেই হিসাবে যদি আমরা চলি, তাহলে আমাদের ঘাড়ে এক্সট্রা খরচ যেটা, সেটা কিন্তু চাপে না। আমি এখন পর্যন্ত যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু একদমই সত্যি কথা। সমাজের এক শ্রেণীর মানুষ আমাদের কাছ থেকে এই পারপাসে আমরা যেভাবে খরচ করি, যে আমরা মনে করি যে এটা আমাদের খুবই প্রয়োজন, এটা ছাড়া আমাদের জীবন চলছে না, সেই খরচগুলো করে ফেলি, কিন্তু ওই খরচগুলো থেকে এক শ্রেণীর মানুষ আমাদের কাছ থেকে টাকাটা কেড়ে নেয়। টাকাটা চলে যায় পুঁজিবাদী সম্প্রদায়ের কাছে, তাদের কাছ থেকে কিন্তু টাকাটা বেরোয় না। যে সমস্ত এলাকাগুলো গরিব রয়েছে সেই জায়গায় তুমি গিয়ে দেখবে সেই জায়গার দোকান কিন্তু খুব ভালো চলে। তুমি যদি একটা লেবার কাস্ট এরিয়ায় একটা দোকান খোলো, দেখবে তোমার দোকান ভালো চলবে। কিন্তু একটা ভালো এরিয়ায় যেখানে লোকজনের কাছে টাকা পয়সা তো বেশ রয়েছে, ঘরদুয়ারও ভালো, কিন্তু সেখানে একটা দোকান খুলো, কিন্তু দোকানটা তোমার চলবে না, কারণ তারা দেখবে আমরা মালটা যে কিনবো বড় পাইকারি দোকান থেকে, আমরা যদি মুদিখানার বাজারটা করি আমাদের কম টাকাতে কেনা হবে, তারা অল্প অল্প করে কেনাকাটা করে না। কিন্তু যে সমস্ত গরিব এলাকা আছে, লেবার কাস্ট এলাকা আছে, তারা কিন্তু দিনের বাজারটা দিনে করে নিয়ে আসে, তারপর তারা হাঁড়িটা চড়ে রান্নাটা করে, এইভাবে কিন্তু চালায়, পার ডে ইনকাম করে, পার ডে খরচ করে ফেলে। সেইখানের দোকানগুলো কিন্তু আবার ভেবে দেখতে গেলে ভালো চলে। আমি তোমাদেরকে জাস্ট বোঝাবার জন্যে বলছি কথাগুলো। এইভাবে যারা পুঁজিবাদী সম্প্রদায় হয় আমাদের কাছ থেকে, বা সাধারণ মানুষকে যে সাহায্য সরকার দেয়, সেইভাবে নানা রকম পারপাসে টাকাটা আমাদের কাছ থেকে নিয়ে নেয়। তো এইটা গেল খরচের ব্যাপারটা। এবার বলি তোমরা কিভাবে সঞ্চয় করতে পারবে বা টাকাটাকে বাড়াতে পারবে। 3,000 টাকা তুমি কিভাবে কাজে লাগাতে পারবে? পশুপালন, মুরগি, হাঁস, ছাগল, এই সমস্ত জিনিস তোমরা বাড়িতে পালন করতে পারো। এগুলোর দাম কিন্তু খুব কম। একটা গরু কিনতে গেলেও মোটামুটি তোমাকে 2-3 মাসের টাকা জমাতে হবে, তারপর তুমি গরু কিনতে পারবে, তার দুধ বিক্রি করতে পারবে। কিন্তু মুরগি, ছাগল, হাঁস কিনতে গেলে তোমরা যদি এগুলো কিনে বাড়িতে পালন করো, সেখান থেকে কিন্তু তোমরা কিছু টাকা লাভ দেখতে পাবে। 3,000 টাকার ভিতর থেকে বলছি। আমার 2 নম্বর পয়েন্ট হলো একটা সেলাই মেশিন কেনো, হাতের কাজ শেখো, সেলাই করো। একটা সেলাই মেশিনের দাম 3 থেকে 4,000 টাকা, বা সেকেন্ড হ্যান্ড কিনলেও কেনা যেতে পারে। যেহেতু তুমি এখনো শিখোনি, আস্তে আস্তে শিখে যাবে। সেলাইয়ের কাজ বা হাতের কাজ করে কিন্তু তুমি একটা টাকা ইনকাম করতে পারবে বাড়িতে বসে সংসারের কাজ সামলে। অনেকেই কাজ করে, আর আমি অনেকে দেখেছি যে যাদের আশেপাশে কোনো কারখানা থাকে, আমার ভাসুর যেমন কাজটা করে, ব্যাগ বানায়, সারাদিন সংসারের কাজ করে, মানে চাষের কাজ করে, সংসারের বলছি চাষের যা কাজ থাকে করে, তারপর আবার সে রাত্রে বা বিকেলের দিকে যে সময়টুকু পায় মাঠে কাজে যায় না, সে সেই কাজের সময়টা লাগিয়ে ব্যাগ তৈরি করে, তিরপল তৈরি করে বাড়িতে বসে। ভালো টাকা পার ডে, কিছু টাকা হলেও তার ইনকাম হয়ে যায়। আমরা শাড়ির দোকানে যে সমস্ত ব্যাগগুলো নিয়ে আসি ওই ব্যাগগুলো বানাই, প্লাস যেগুলো সবজি মার্কেটে সবজি নিয়ে যাওয়া হয় ওই ব্যাগগুলোও কিন্তু সে বানিয়ে তার এক্সট্রা সময়টাকে কাজে লাগিয়ে টাকা ইনকাম করছে। আমার 3 নম্বর পয়েন্ট হলো সোনা বা থাই আমানত। যেটা আমরা ভাবছি যে 3,000 টাকা দিয়ে কী হবে, 3,000 টাকা অল্প অল্প করে সঞ্চয় করে আমরা অল্প পরিমাণে কিছু সোনা কিনতে পারি, বা কোনো পোস্ট অফিসে যে একটা অ্যাকাউন্ট খুলতে পারি যেখানে আমরা কিছু কিছু টাকা জমাতে পারবো। আমাদের একটা পরে বড় অঙ্কের টাকা আমরা ভবিষ্যতে হাতে পাবো। এইভাবেও কিন্তু সঞ্চয় করতে পারি, সেখানে স্থায়ীভাবে হবে। এমনি টাকা খরচ না করে অল্প পরিমাণে সোনা কিনে কিনে রাখো। এখন তো ডিজিটাল জুয়েলারি বা ডিজিটাল সোনাও কিনতে পাওয়া যায়, ফোনপে থেকে টাকা দিয়েও তুমি অল্প অল্প করে সোনা কিনে রাখতে পারো। এরকম ব্যাপারটাও এখন
দাঁড়িয়ে গেছে মার্কেটে। তোমার যেমন রেট চলবে সেই রকম রেট অনুযায়ী তুমি কিন্তু পরে সোনাটা বিক্রি করে আবার রিটার্ন টাকা নিয়ে নিতে পারবে। আমার 4 নম্বর পয়েন্ট হলো অ্যাসেট তৈরি করা। অ্যাসেট বলতে আমরা কি বুঝি, যেটা সোনা, জমি, বাড়ি বা দোকান, এই সমস্ত জিনিস আমাদের কাছে একটা অ্যাসেট। একটা ব্যবসাও একটা অ্যাসেট, ব্যবসাটা ইনভেস্ট করলে। কিন্তু এক্ষেত্রে আমাদের কাছে তো অত পুঁজি নেই, তাহলে আমাদেরকে ভেবে দেখতে হবে আমরা কোন জিনিসটা করলে সেই জিনিসটা দীর্ঘমেয়াদী হবে এবং আমাদের কাছে তার মূল্য বাড়বে। সেই জায়গায় আমরা টাকাটা ইনভেস্ট করব বা টাকাটা সেইভাবে আমরা খরচ করব, অল্প অল্প সঞ্চয় করে আমরা অ্যাসেট বানাবো যেটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। 5 নম্বর পয়েন্ট, এটা রতন টাটার নীতি। রতন টাটা বলে গেছেন যে তুমি সমাজের মানুষকে এমন দেখাও যে তোমার একটা বিস্কিট পর্যন্ত বা বিস্কিটের প্যাকেট কেনার মতো টাকা নেই, যতক্ষণ না তোমার বিস্কিটের ফ্যাক্টরিটা মানুষে জেনে যায়। তাই সমাজের মানুষকে দেখিয়ে তো কোনো লাভ নেই আমাদের। তাই আমরা যদি চুপি চুপি সঞ্চয় করি, কোনো দিকে কারো কথাতে কান না দিয়ে, তোমাকে যদি হাজারো মানুষে বলে তুই গরিব, তোর কাছে কিছু নেই, এই কথাগুলো বলে তাদের কথাগুলো এক সাইডে ফেলে ইগনোর করে মাথা নিচু করে আমরা যদি আমাদের নিজেদের কাজে ফোকাস করে যাই, যে আমরা জানি, মন থেকে বিশ্বাস করি যে আমাদের কাছে রয়েছে, ও কি বলছে আমাদের ভাবার দরকার নেই, আমি জানি আমার কাছে এই অ্যামাউন্টের টাকাটা রয়েছে, একটা সাহস নিয়ে তুমি ঘুরে বেড়াতে। টাকা যদি থাকে তোমাকে কেউ কোনোদিন দুর্বল করতে পারবে না। একজন ব্যক্তির কাছে অনেক টাকা রয়েছে, হঠাৎ করে যদি তার কাছ থেকে টাকাটা কেড়ে নেওয়া হয় তো সে দেখবে অসুস্থ হয়ে পড়ে বা দুর্বল হয়ে পড়ে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলবো টাকা এমন একটা জিনিস, টাকা ছাড়া দুনিয়াটাই অচল। তাহলে এত বড় বড় ধনী ব্যক্তিরা নিজেদের ব্যবসা বানাতো না, মার্কেটে এত কম্পিটিশন থাকতো না। অনেকেই এখানে বলছে সরকার সাহায্য করছে না। সরকার তাদেরকেই সাহায্য করে যারা নিজেরা নিজেদেরকে সাহায্য করে। আগে আমাদের নিজেদেরকে সাহায্য করতে হবে, তারপর সরকার আমাদেরকে সাহায্য করবে। আর এখন আমাদের সমাজে পুঁজিবাদী সম্প্রদায়ের মানুষ যারা রয়েছে তারা কিন্তু সরকারকে ট্যাক্স দেয়, সরকারের কাছ থেকে নেয় কি, সরকারের কাছ থেকে নানা রকম ফেসিলিটি নেয়। তারা ব্যাংকে যে লোন নেয়, লোনটা খুব কম টাকায় তারা পেয়ে যায়, তারা অনেক সময় লোন শোধ করে না, টাকা চুরি করে নেয়। কিন্তু একটা সামান্য চাষি যদি সেই লোনটা নেয়, তখন দেখা যায় সেই চাষিটাকে ব্যাংক থেকে ফোন করে করে তার জীবনটাকে অতিষ্ঠ করে তোলে যতক্ষণ না সে লোনটা শোধ করে। এটাই হচ্ছে সরকার আর সাধারণ মানুষ এবং পুঁজিবাদীর মধ্যে পার্থক্য। আমাদেরকে নিজেদের ভবিষ্যৎ নিজেদেরকে তৈরি করতে হবে, কেউ আমাদের জন্য লড়াই করবে না। আর সরকার কখনো চাইবে না বা পুঁজিবাদী সম্প্রদায়ের মানুষ কখনো চাইবে না যে তুমি শিক্ষিত হও, তুমি বুঝো, এই ব্যাপারগুলো নিয়ে ভাবো তারা কিভাবে পুঁজিবাদী শ্রেণীতে পরিণত হয়েছে, তারা কিভাবে টাকা সঞ্চয় করে বড়লোক হয়েছে। গরিবদেরকে কখনো এই ফর্মুলাগুলো বলবে না। তারা টাকাটা ইনকাম করেছে প্রথমে, তারপর টাকাটাকে সঞ্চয় করেছে, তারপরে টাকাটাকে বাড়িয়েছে। এইভাবে তারা একটা জায়গায় পৌঁছেছে। তারা হাজারটা ব্যবসা শুরু করে, তারপর একটা ব্যবসা থেকে এমনভাবে বুস্ট পেয়ে যায় তারা কিন্তু তত্ত্বরিয়ে উপরে উঠে যায়। ডাউনফল তাদের জীবনেও আসে, খারাপ সময় তাদের জন্য জীবনেও আসে, তারপরেও কোনো একটা জায়গা থেকে তারা স্পিড বাড়িয়ে নেয়। একটা কোনো আইটেম তাদের বিরাট কিছু চলে গেল, 5টা আইটেম নিয়ে ব্যবসা করছি, একটা আইটেম খুব ভালো চলছে, ওই একটা আইটেমেই আমাদের বাকি 5টা আইটেমকে টেনে নিয়ে চলে যায় বা বাকি আইটেমগুলোতে যে ঘাটা হয়েছে সেই ঘাটাটা আমাদের পূরণ করে দেয়। এইভাবেই পুঁজিবাদী সম্প্রদায়ের মানুষগুলো চলছে বা তারা টাকাটাকে বাড়াচ্ছে। আর তাদের পরিবারের মেয়ে বউদেরকে দেখবে তারা কিন্তু লোক দেখানোতে চলে না, তারা খুবই সিম্পল সাধারণভাবে থাকে, তারা আধ্যাত্মিক হয়, স্পিরিচুয়াল হয়, সব কিছু মানে। আর আমরা যেভাবে কথা বললি, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের চিন্তা ভাবনা সব কিছু ইউনিভার্স দেখছে। তাই ইউনিভার্স আমরা যেটা মনে সৃষ্টি করি তারপর আমাদের বাইরে সৃষ্টি হয়। আমরা নিজেদের মন থেকে যদি নিজেকে ভেবে নিই যে আমরা গরিব, কখনো আমরা ধনী ব্যক্তি হতেই পারবো না। তাই মন থেকে আগে ঝেড়ে ফেলে সঞ্চয়ের মানসিকতা আর ইনকাম কিভাবে বাড়াবে সেই নতুন নতুন পথ নিয়ে ভাবতে হবে। কারো খারাপ না চেয়ে কীভাবে নিজের ভালোটা করবে সেই ভাবনা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ভালো থেকো সবাই, শুভরাত্রি।